জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ পেয়াজি। রাজধানী সহ আশেপাশের জেলায় আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পনের মাত্রা ৪.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পনের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। আরও আগে গত শুক্রবার দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদ্বীপ। শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূকম্পনের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন। রাস্তাঘাটে জনগণের সাধারণ যে জনগণ আছে বাড়ি থেকে বের হয়ে এসে এলোপাথারি দৌড়াদৌড়ি, একটা যানজট সৃষ্টি বা তীব্র আতঙ্ক সৃষ্টি জনগণের মধ্যে দেখা গিয়েছে। আজকে যে সন্ধ্যাবেলায় যে ভূমিকম্প হয়েছিল, আমরা খুবই নরসিংদীবাসী, বিশেষ করে আমাদের সরকারি কলেজে হলে যারা ছিলাম প্রায় 200+ স্টুডেন্ট, আমরা খুবই আতঙ্কে ছিলাম। প্লাস গতকালকে যেটা ঘটনা ঘটেছিল প্রায় আজকে একই অবস্থা, আমরা পুরো হুড়োহুড়ি অবস্থায় আমরা দৌড় করে আপনার মাঠে চলে গেছিলাম। পুরান ঢাকার কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নকশা ৭ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। শনিবার বেলা ১১টার দিকে পরিদর্শনে গিয়ে রাজুক চেয়ারম্যান আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে ব্যবস্থা নেয়াই এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে ৩ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গতকালকের ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে তা সমস্ত ঢাকাতেই বিপর্যয় নামিয়ে আনত। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, সরকারি স্কুল, কলেজ, হাসপাতালের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এমন ভবনের সংখ্যা ১৪২টি। তবে বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে রাজুকের কাছে এখনও কোনো তথ্য নেই এমন কথা জানান রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ৫.৭ বা এই ধরনের যদি হয় বা এর থেকে যদি বেশি হয়, এবং যে সময়টা এখানে কালকে ২৬ সেকেন্ড ছিল, এটা যদি আর ১০-১৫ সেকেন্ড বেশি হতো তাহলে শুধু পুরান ঢাকা না, এন্টার ঢাকার কি অবস্থা হতো ওইটা অন্য। স্কুল, কলেজ, হাসপাতাল আর হলো সরকারি, এগুলোর মধ্যে আমরা এই এত ৩,০০০ সামথিং বিল্ডিং রিসার্চ করে আমরা ১৪২টা ভবন ঝুঁকিপূর্ণ পাইছি। ভূমিকম্পনের কারণে মেট্রো রেল চলাচলের বিভিন্ন লাইনে ফাটলে তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আব্দুল ওয়াহাব। তিনি বলেন, ভূমিকম্পের পর প্রাথমিক পরীক্ষা শেষেই মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। শনিবার বিকালে পল্লবী মেট্রো স্টেশনে তিনি বলেন, মেট্রো চলাচলের সময় একটি স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে। তবে শুক্রবারের ভূমিকম্প ফাটল ধরিয়েছে মেট্রো রেলের 4টি স্টেশনে। দেয়াল, ফ্লোর সহ ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনগুলোর একাধিক স্থান। এর মধ্যে বিজয় সরণি স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে ফাটল ধরেছে। এছাড়া কারওয়ান বাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনের দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানেও ফাটল দেখা দেয়। স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। আর স্টেশনে যে মাইনর ক্র্যাক, এতে যাত্রী সাধারণের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে জনসংযোগ দপ্তর থেকে দেয়া বিবৃতিতে রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার উপাচার্যের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাত এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে বলা হয়, আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। এ কারণে সভায় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। নরসিংদীতে ভূমিকম্পে 2 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত 2 শতাধিক ছোট বড় ভবনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে পুরো জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আলাদা আরেকটি কমিটি গঠন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে হতাহতের তাৎক্ষণিক অর্থ সহায়তা প্রদান সহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। নতুন করে দুর্ঘটনা এড়াতে সরকারি বেসরকারি পুরাতন ভবনগুলো থেকে কার্যক্রম স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ভূমিকম্পের একদিন পরও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের, বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে উদ্বেগ বেড়েছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি ভবনগুলো হেলে পড়েছে। এই হেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত লক্ষ্মীপুরের পিতা পুত্র ও নরসিংদীতে দেয়াল ধসে নিহত পিতা পুত্রের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 9টায় লক্ষ্মীপুরের সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে পুরান ঢাকায় নিহত বাবা ও ছেলের জানাজা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে ভোরে বাবা ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার 9 বছরের ছেলে ওমরের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ গ্রামে জানাজা হয় তাদের। এতে অংশ নেন শত শত মানুষ। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় দুই দেশের বাণিজ্য ও পরস্পর সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ অংশ নেন বাণিজ্য, কৃষি মন্ত্রী সহ 13 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টা খানেকের আলোচনায় উঠে আসে দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা ও সহযোগিতার কথা। এর আগে দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়াও সকালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। এর আগে সকালে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা তাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। এর আগে শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঢাকায় 2 দিনের সফরের প্রথম দিন শুরু করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই ঢাকা সফর। সকালে ঢাকায় নেমেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। পরে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
এর আগে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন ও সমবেদনা জানান। বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে সোমবার সকালে ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে তা নির্বাচনী জেনোসাইড বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকালে চট্টগ্রামে দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে অবতরণ করেন তিনি। এ সময় জামাত আমির বলেন, বাংলাদেশে বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবে এই ফিল্ড রাজনৈতিক দলগুলোকে তৈরি করে নিতে হবে। নির্বাচন না হলে দেশের সংকট তৈরি হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। পিআর ইস্যুতে দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করে হলেও পিআর বাস্তবায়ন করবে। লুটপাটের কারণে কারো কারো পকেট ভারী হয়েছে, তবে জনগণের ভাগ্যের বদল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত আমিরকে স্বাগত জানাতে বহু নেতাকর্মী প্যারেড মাঠে জড়ো হন। কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন, কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নেই। কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না। কোনো পরিবার নয়, কোনো দল নয়। এ দেশের মালিক এদেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এ নির্বাচন হতে হবে। এ নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। এর আগে শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, বিগত দিনের মতো আগামী নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী নির্বাচনে একই ব্যালটে ইসলামী দলগুলো সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নিতে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। সম্মেলনে অংশ নেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এবি পার্টি সহ বিভিন্ন দলের হাজারো নেতাকর্মী। পরে মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু হয় সম্মেলন। এ সময় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের উপর জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা মুঠ কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে পর্যাপ্ত ওই দুষ্ট হাত আপনারা অবশ্যই পাহারাদারিও করবেন। আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি আমরা করতে পারি, আমাদের সুযোগ এসেছে 2024 5ই আগস্টের পরে এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং বিশেষ করে বিদেশি তাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। দেশে যে পরিবর্তনের সুযোগ আসছে তাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না। শনিবার কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আলোচনা সভায় জামায়াতের সাথে দীর্ঘ বন্ধুত্বের কথা স্বীকার করলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বলেন, একটি মহল পিয়ারের জন্য চিৎকার করলেও এখন সুর নরম করেছে।
একসময় জামায়াতের সাথে জোটবদ্ধ থাকলেও শেষ 10 বছর তাদের সাথে বিএনপি ছিল না। ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ছিল। বিএনপি মহাসচিব আরও বলেন, গণভোটে 4টি প্রশ্ন রাখলে জনগণ নির্বাচনের আগের দিন পর্যন্ত এর অর্থ বুঝবে না। বিএনপি সংস্কার চান বলেই জুলাই সনদে স্বাক্ষর করেছে বলে জানান মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে, প্রায়োরিটি হবে। তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশে এসছে, বিদেশ থেকেও এসছে, তারা বহু 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। যারা জুলাই চেতনা নিয়ে রাজনীতি করতে চায় তারা আওয়ামী লীগের মতো ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকালে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চে শেখ হাসিনার রায়ে শুকরানা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ঢাকা 14 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, আসছে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তাকে যেভাবে সম্মানিত করা হয়েছে জুলাইয়ের নিহত ও আহতদের পরিবারের সবাইকেও সেভাবেই সম্মানিত করবে বিএনপি। আর সদ্য বিএনপিতে যোগ দেওয়া জুলাই শহীদ মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, হাসিনার পাশাপাশি তার দোসরদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আলোচনার সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবের মালিকানা দাবি করছে, যা দেশের জন্য ভালো হবে না বলে মনে করেন তিনি। শেখ হাসিনাকে কয়েক হাজার বার ফাঁসি দিলেও তার অপরাধের যথোপযুক্ত সাজা হবে না বলেও মন্তব্য করেন তিনি। যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সময়, যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা যেন সকল অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করতে পারি। তাদের স্নিগ্ধ সহ আমার যে ভাইরা আছেন, তাদের চোখে যেন আমরা সামনের বাংলাদেশটা দেখতে পারি। পিলখানার চিৎকার, বিনা বিচার ও অবিচারে ফাঁসি, শাপলার লাশ, বিশ্বজিতের ছিন্ন ভিন্ন শরীর, আবরারের নিথর দেহ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত সবকিছু মিশে আছে আজকের এই বাতাসে। এই ভূখণ্ডের মাটি সাক্ষী একজন কুৎসিত নারীর ক্ষমতা লোভ কিভাবে রাষ্ট্রকে পরিণত করেছে গুমের কারখানা। খুনের গ্রাইন্ডার আর জনগণের উপর ঝুলিয়ে রেখেছিল মৃত্যুর আদেশপত্র। যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়, আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায়। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা, এই যে মহিমা, সেটা সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আত্মদান করেছে, সকল মানুষেরই চেতনা, সকল মানুষেরই এই অর্জন। এদিকে রাজধানীতে ইলেকশন অবজারভার সোসাইটি আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াতকে জনদাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি একথা বলেন, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পলায়ন করলেও আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটন এখনও বাকি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার রায় ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অপরাজনীতির সংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে সুযোগ পেতে পারে পতিত আওয়ামী লীগ। গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের মতামতকে হেয় না করে বরং সম্মান জানাতে দলীয় কর্মীদের নির্দেশনা দেন তিনি। এছাড়াও 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চেতনার ব্যবসা পরিণত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে, যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে
যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। বর্তমান সরকারকে নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করার ও জাতীয় স্বার্থে দল নিরপেক্ষ হয়ে পর্যবেক্ষকদের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া আগামী নির্বাচন যেন সারা পৃথিবীতে বিশ্বাসযোগ্য এবং ঐতিহাসিক নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পায় এই আহ্বান জানান তিনি। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে কিনা তা নির্ভর করছে বড় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। নির্বাচন কমিশন এখনও প্রমাণ করতে পারেনি যে তারা নিরপেক্ষ, এমন অভিযোগ করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পর্যবেক্ষকদের মধ্যে আওয়ামী লীগের দোসর আছে কিনা তা খুঁজে বের করতে হবে। আর পর্যবেক্ষকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, এবার নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে পর্যবেক্ষকদের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে এবং নির্বাচন কমিশনকে এসব পর্যবেক্ষণ গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। আমরা একটা সংস্কারের মধ্যে আছি। আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল হিসেবে 106-এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটা নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে। এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে 300 আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বানচাল করবে। আগামী নির্বাচন বানচাল হোক, সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না। ইন্টিগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন, সততার সাথে করবেন, কোনো ধরনের প্রভাব, দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ইসিকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে চ্যালেঞ্জ থাকলেও সে অনুযায়ী প্রস্তুতি নেবে কমিশন বলে জানিয়েছে সিইসি এএমএম নাসিরউদ্দিন। তবে গণভোটের আইন জারির আগে ইসির কার্যক্রম ঠিক করা কিংবা প্রস্তুতি নেওয়া বেশ ঝামেলাপূর্ণ। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে কথা জানান তিনি। সিসি বলেন, আইনি কাঠামোর মাধ্যমে ইসিকে জানানোর পর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পূর্ববর্তী কোনো কমিশনকে এটির মুখোমুখি হতে হয়নি উল্লেখ করে তিনি জানান, বিষয়টি নিয়ে আইন হওয়ার পরই ইসির প্রস্তুতি পুরোদমে শুরু হবে। এ সময় নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন সিইসি। কর্মশালা থেকে আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকার বিষয়ে জানানো হয়। বলা হয়েছে যে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় কথাটা বলা হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এইটুকু এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে রাজধানীর হোটেল লেকশোরে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। বলেন, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নেবে। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায় বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ বন্দর এলাকার মদনগঞ্জে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে উত্তপ্ত কয়লা ছিটকে পড়ে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুরুতে ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ কিছুই জানায়নি। পরে ফায়ার সার্ভিস খোঁজ নিয়ে যোগাযোগ করলে জানানো হয় যে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে সামনে থাকা শ্রমিকদের শরীরে পড়ে দগ্ধ হয়। দগ্ধ 6 জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানায় 6 শ্রমিককেই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ওছখালী বাজারের 0 পয়েন্ট এলাকায় এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা বাজারের একপাশে জমায়েত হন। একই সময়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সমর্থকরা অপর প্রান্তে জড়ো হন। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা। শনিবার সকালে নগরীর সিটি গেট থেকে সীতাকুণ্ড পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার জুড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, আসলাম চৌধুরী দলের একজন পরীক্ষিত নেতা। বিগত সরকারের সময় 17 বছর মামলা হামলা নির্যাতনের মুখোমুখি হয়েছেন। জেল জুলুমের শিকার হয়েছেন তিনি। জনপ্রিয়তা থাকলেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা। এ সময় কাফনের কাপড় পরে আনোয়ারা বাঁশখালী সড়ক অবরোধ করে শত শত নেতাকর্মীরা। এ সময় এসব বিষয় বিবেচনায় প্রার্থী বদলের দাবি জানান তারা। একই দাবিতে চট্টগ্রামের হাটহাজারের সরকার হাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এস.এম. ফজলুল হকের অনুসারীরাও। দিনাজপুরে মিনিবাস ও ইজি বাইকের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে 5 বছরের এক শিশু। শনিবার দুপুরে সদর উপজেলার নসিপুর এলাকায় দিনাজপুর রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার 10 মাইল এলাকা থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। উপজেলার নসিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। গুরুতর অবস্থায় 2 জনকে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হতাহত সবাই নারী এবং একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিরাজগঞ্জে হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামিকে আটকের পর হাসপাতালে মৃত্যু হয়েছে তার। স্বজনদের অভিযোগ, আটকের পর নির্যাতনের কারণে মৃত্যু হয় তার। তবে পুলিশের দাবি, শাহাদাত আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে উল্লাপাড়া থেকে শাহাদাত হোসেনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলের দিকে শাহাদাত অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন ডিবি সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ফিজিক্যাল অ্যাসল্ট অবস্থায় শাহাদাতকে হাসপাতালে আনে পুলিশ সদস্যরা। ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শাহাদাতের মৃত্যুতে পরিবারের অভিযোগ, ডিবি হেফাজতে শারীরিকভাবে নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের দাবি, হত্যা মামলায় শাহাদাতকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। আমার বার কি কেস আমার কালো কোন কি অপরাধ? কয় অটো চুরি করছে, দিগলে অটো চুরি করছে, বলে বাদি কেটো, কয় বাদি কেউ না। আসলে সময় আমাকে কাছে টিয়া দেন 5 লাখ। বললাম, স্যার আমার কাছে গোষ্ঠী ধরে বেচলেও আমি অতটা পাবো না। এই বাঘের নবাজের সময়
আমার কইতেছে কোনো মিডিয়া জানে না, আমি দিতে পারি, কোনো মিডিয়া জানে না, কোনো প্রশাসন জানে না। বেরিয়েছেন হাতে মনে আঙুল মনে আছে কি না আছে নর্মাল করতেছে। আমার কি মনে হলো যে ফ্র্যাকচার আছে, আবার এখানে আপনার ব্যান্ডেজ করাও আছে, হয়তো ইমার্জেন্সি থেকে ব্যান্ডেজটা করে দিছে। আর পায়ের যে আঙ্গুলিতে ওখানে একটা আঘাত আছে আমরা দেখছি। আমরা আরও বিশদ তদন্ত করব। আর যে বিষয়টা বললেন যে পরিবার যে অভিযোগ দিয়েছে বিভিন্নভাবে বিভিন্নজন তো অনেক কিছু হয়তো বলবে, সব কিছু তো আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি, আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ চিত্র জানাতে পারবো। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইভাবে ময়মনসিংহেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে রেলপথ অবরোধ করেন তারা। প্রায় ৭.৫ ঘন্টা পর বিকেলে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় বিসিএস লিখিত পরীক্ষার জন্য ২ মাসেরও কম সময় দেয়ায় পিএসসির সমালোচনা করেন পরীক্ষার্থীরা। অবিলম্বে তাদের দাবি মেনে পরীক্ষা পেছানোর দাবি জানান তারা। রেলপথ অবরোধের কারণে রাজশাহী ঢাকায় চলাচলকারী পদ্মা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। একই দাবিতে ময়মনসিংহে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের অনুরোধে কিছু সময়ের জন্য অবরোধ তুলে নিলেও পরে রাতে আবার যমুনা ট্রেন আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে, কিন্তু উদ্বেগ বাড়ছে এআই ব্যবহারের দায়িত্বশীলতা নিয়ে। ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ছে অসংখ্য ভুয়া ভিডিও ও তথ্য। এসব নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো অনলাইন প্রফেশনালদের সবচেয়ে বড় সামিট। শনিবার দিনব্যাপী এই সামিটে যোগ দেন প্রায় ৫০০ অনলাইন উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা। এছাড়া আউটসোর্সিং উদ্যোক্তা ও অনলাইন ভিত্তিক নানা রকম প্ল্যাটফর্মের কর্মীরাও সামিটে যোগ দেন। এ সময় বক্তারা এআই প্রযুক্তির ভবিষ্যৎ উৎকর্ষ ও অনলাইন ব্যবহারের ক্ষেত্রে আগামীর দিনের চ্যালেঞ্জ তুলে ধরেন। বলেন, এর ব্যবহার বৃদ্ধি পেলে বাড়বে বেকারের সংখ্যা। অনলাইন উদ্যোক্তা ও কর্মীদের অনেকে আশঙ্কা করেন চাকরি হারানোর। বক্তারা বলেন, প্রযুক্তিকে জনসেবায় ব্যবহার করার বদলে অনেক সময়ই অপব্যবহারের প্রবণতা দেখা যায়। ভুয়া ছবি এবং ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর নিয়েও শঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা। তেজগাঁওয়ের বিএএফ শাইন হলে অনুষ্ঠিত হয়ে গেল খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকার এবং কিলো ফ্লাইটের সদস্যরা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোট ৩৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র ৩টি বিমান নিয়ে যে বিমান বাহিনীর জন্ম হয়েছিল তা আজ অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার ও ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ। তিনি আরও বলেন, অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। রেজিস্ট্রেশন আইনে জমি কেনাবেচা সংক্রান্ত কাজে মিথ্যা তথ্যদাতার জন্য শাস্তির বিধান নেই। অতিসত্বর এটি যুক্ত করা উচিত বলে মনে করেন আইনবিদ ও ভূমি রেজিস্ট্রেশনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা। রোববার বিকালে দ্য রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স ২০২৫ এর আলোচনা সভায় এই মন্তব্য করেন বক্তারা। সভায় বক্তারা বলেন, দলিল নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে হবে, তাহলে সবার জন্য তথ্যের সত্যতা যাচাই করা সহজ হবে। সভায় রেজিস্ট্রেশন আইনের সংশোধনী নিয়েও আলোচনা করেন বক্তারা। সভায় আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্মকে মাদক সহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো 15 কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার 3.5 শতাধিক প্রতিযোগী। শনিবার সকালে জেলার ধনবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অংশগ্রহণকারীরা বলেন, তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদক সহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন। আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক দূর করতে প্রতি বছরই এই আয়োজন করা হয়। দেশের ইন্টেরিয়র ডিজাইন উদ্ভাবন ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে বার্জিয়ার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন BAID 2025। আয়োজকরা বলছেন, এই উদ্যোগ ডিজাইন শিল্পকে আরও গতিশীল করবে। শনিবার বিকেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজকে মূল্যায়ন ও স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজাইনারদের উদ্ভাবনী কাজ প্রচারে এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও মত দেন তারা। আয়োজকরা জানান, পেশাদার ও শৌখিন 2 বিভাগে মোট 6 জন বিজয়ীকে দেওয়া হবে এই 1 লক্ষ টাকা, সনদ ও একটি ট্রফি। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তা এবং দেশের প্রখ্যাত স্থপতিরা উপস্থিত ছিলেন। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকা ইন্সপায়ার্ড বাই ফিউচার শিরোনামে আয়োজিত এই আয়োজনের 7ম সংস্করণে ব্যাংকিং, পেমেন্টস এবং ফিনটেক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অসাধারণ অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়। এবছর 19টি ক্যাটাগরিতে মোট 18টি প্রতিষ্ঠানকে 33টি পুরস্কার দেওয়া হয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট, ক্রেডিট, প্রিপেইড, POS ও অনলাইন অ্যাকোয়ারিং সহ বেশ কিছু ক্ষেত্রে কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম কামাল আগারওয়াল বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার সামনে আরও অনেক সম্ভাবনার সময় অপেক্ষা করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি স্কুল থেকে 215 শিক্ষার্থী এবং 12 জন স্কুল কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারী সন্ত্রাসীরা। নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় সময়ে শনিবার ভোরে অভিযান চালিয়ে শিক্ষার্থী ও কর্মচারীদের অপহরণ করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত 2টার দিকে সন্ত্রাসীরা সেন্ট মেরি স্কুলে হামলা চালায়। চলতি সপ্তাহে দেশটিতে দ্বিতীয়বার কোনো স্কুলে গণ অপহরণের ঘটনা ঘটে। এর আগে প্রতিবেশী কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে 20 জন স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল পুলিশ। 2022 সালে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে হেরে গিয়ে অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে 27 বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের সর্বোচ্চ আদালত। রয়টার্স জানায়, আর কয়েকদিনের মধ্যে তার দণ্ড কার্যকর শুরু হতো। এদিকে বলসোনারোর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী জানান, আদালতের রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল করেন তিনি। কয়েক মাস ধরে বাড়িতে গৃহবন্দী ছিলেন বলসোনারো। পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেস সদস্য জর্জিয়া টেইলর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে টেইলর জানান, আগামী 5 জানুয়ারি কংগ্রেস থেকে পদত্যাগ করবেন তিনি। মার্কিন রাজনীতিতে ট্রাম্পের
ক্যাস্টর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন টেইলর। তবে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ফাইল প্রকাশ করার দাবি জানানোর পরে ট্রাম্পের সাথে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন তিনি। একসময় জর্জিয়াকে বিশ্বাসঘাতক আখ্যা দেন ট্রাম্প। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্য একজন রিপাবলিকানকে সমর্থন দেওয়ার কথাও জানান। এমনকি টেইলরের পদত্যাগের ঘোষণাকে দেশের জন্য ভালো খবর বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টির কারণে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন বোর্ড মেম্বার সুমিত ব্যানার্জি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমটি। বোর্ড মেম্বার হিসেবে 4 বছর পূর্ণ হওয়ার কয়েক সপ্তাহ আগেই পদ থেকে সরে দাঁড়ালেন সুমিত। বিবিসি নিউজের তথ্যানুযায়ী নিজের পদত্যাগপত্রে সুমিত জানান তিনি প্রতিষ্ঠানের শাসন ব্যবস্থার নানা সমস্যার কারণে অসন্তুষ্ট। সাবেক মহাপরিচালক টিম ডেভি এবং প্রধান নির্বাহী ডেবোরা টার্নেসের পদত্যাগের মাধ্যমে জড়িত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তার সাথে আলোচনা করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচার করার দায়ে চলতি মাসের শুরুতে পদত্যাগ করেন গণমাধ্যমটির মহাপরিচালক ও প্রধান নির্বাহী। ইতালির বোলোগনায় ইউরো লিগ খেলা শুরুর আগে হাজার হাজার মানুষ ইসরায়েলি বাস্কেটবল দলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। শুক্রবারের বোলোগনায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভার্টাস বোলোনা এবং ম্যাকাবি তেল আবিবের মধ্যে বাস্কেটবল ম্যাচ শুরুর আগে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি বিরোধী স্লোগান দিলে পুলিশ বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতির মধ্যেও গাজা ইসরায়েলি বর্বরতা অব্যাহত থাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ইসরায়েলের সব ক্রীড়া দলকে বয়কটের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টে অসাধারণ খেলেছে বাংলাদেশ ক্রিকেটাররা। সিরিজে একাধিক সেঞ্চুরি সহ বড় রান এসেছে টপ অর্ডার ব্যাটারদের থেকে। শনিবার চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের পারফরমেন্সের প্রশংসা করেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলেন, এমন উইকেটে খেললে ক্রিকেটাররা উন্নতি করতে পারবে। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করলেই টিম পারফরমেন্সটা হয়, কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন। স্পিরিট অফ ক্রিকেটে হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল। মাত্র 2 দিনে শেষ হলো অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট, যেখানে ইংল্যান্ডকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থে ইংল্যান্ডের দেওয়া 205 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 22 গজে রীতিমতো ঝড় তোলেন ট্রাভিস হেড। একের পর এক বল সীমানা ছাড়া করতে থাকেন তিনি। মাত্র 69 বলে সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার, যা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। তার ব্যাটে ভর করে সহজেই জয় পায় অজিরা। হেড 123 রানে ফিরলেও 51 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্নাস লাবুশেন। এর আগে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেটের তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে 164 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 35 বছর পর অস্ট্রেলিয়ান পেসার হিসেবে ম্যাচে 10 উইকেট শিকার করেন স্টার্ক। নিজেদের প্রথম ইনিংসে বেন স্টোকসের দলের 172 রানের জবাবে 132 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।